স্বাধীনতা বিরোধী ৭২-এর সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দিতে চাই, এবং যেটার বাই ডিফল্ট মানে হচ্ছে যে আমরা মুক্তির লড়াই ৭১-এর যে স্বাধীনতা সংগ্রাম সেগুলোকে ছোট করতে চাই, হেয় করতে চাই। জুলাই এবং সংবিধান নিয়ে তো অনেক কথা শুনেছেন, আমি একটা সাইড টপিক সেটা আমি আজকে অ্যাড্রেস করি আর কি, যে আসলে what is the crisis of the 72 constitution? বাংলাদেশের মুক্তির লড়াইতে আপনার 19৭১-এর 17 এপ্রিল যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, সেখানে আমাদের আকাঙ্ক্ষার কথা সুপরিষ্কার করে বলা ছিল আসলে আমরা কেমন বাংলাদেশ চাই। এ ফ্রি, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডেমোক্রেটিক রিপাবলিকের কথা বলা আছে, যেটাতে বলা ছিল যে 3টা মূলনীতির উপরে ভিত্তি করে এই বাংলাদেশ নামক নতুন প্রজাতন্ত্র পরিচালিত হবে: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। অথচ দেখেন, সেই বাংলাদেশটা, যেই বাংলাদেশের ঘোষণাপত্রের আলোকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুক্তির লড়াইতে নেমে গিয়েছিল আমার বাবার মতো, জীবন যৌবনকে ত্যাগ করে, তারা আসলে কেমন বাংলাদেশ পেয়েছিল? এবং এই ৭২-এর সংবিধানটার ক্রাইসিসটা কোথায়? গাঠনিক একটা ক্রাইসিস আছে ৭২-এর সংবিধানের, সাবস্টেন্সের আগে সেখানে বলছি আর কি। গাঠনিক ক্রাইসিস কোথায়? সেটা হচ্ছে যে ৭২-এর সংবিধানটা আসলে কে তৈরি করেছে? আপনারা যদি গণপরিষদের সদস্যদের তালিকা দেখেন, তাদের অলমোস্ট প্রায় সবাই হচ্ছে ৭০-এর পাকিস্তানের যে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স ছিল, ইলেকশনের ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স, সেই অর্ডিন্যান্সের উপরে ভিত্তি করে নির্বাচিত সংসদ সদস্যরা। এবং তাদের আসলে ওয়াদা কি ছিল? হোয়াট ওয়াজ দেয়ার প্লেজ টু দ্য নেশন ইলেকশনে? যে তারা পাকিস্তান নামক রাষ্ট্রেও তার স্বাধীনতা, তার সভরেন্টি, তার সংবিধানকে মান্য করবেন। দ্যাট ওয়াজ দেয়ার প্লেজ। এখন ইনএভিটেবল কোয়েশ্চেন ইজ, পাকিস্তান রাষ্ট্রকে ধারণ করবার জন্য, পাকিস্তান রাষ্ট্রের সংবিধান, পাকিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্বকে লালন পালন করবার জন্য যারা ওয়াদাবদ্ধ ছিলেন, তারা কি আসলে একটা নতুন বাংলাদেশের সংবিধান প্রণয়ন করবার দায়িত্ব নিতে পারেন কিনা? এবং এটাই হচ্ছে ৭২-এর সংবিধানের ক্রিটিক্যাল কোশ্চেন, যে এই কোশ্চেনের ম্যান্ডেট বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে। এখন অবভিয়াস কোশ্চেন হচ্ছে যে তখন তো সময় ছিল না, আমরা কি করব? গণপরিষদ নির্বাচন দিলেন না কেন? যে আমরা নতুন নির্বাচন করতে চাই, নতুন সংবিধান তৈরি করতে চাই, করলেন না, ফাইন। তারপরও এটাকে সংশোধন করবার সুযোগ ছিল। সংবিধান কমিটি যেটা হয়েছে, তারা রিপোর্ট দিল ৭২-এর নভেম্বরের সম্ভবত। আপনি এটাকে রেফারেন্ডামে কেন দিলেন না? যে আমরা এই গণপরিষদ একটা সংবিধানের ড্রাফট করেছি জাতির ম্যান্ডেটের জন্য, এইটা আমরা এখন জনগণের সম্মতির জন্য আমাদেরকে রেফারেন্ডামে দিচ্ছি। দিলেন না তো। তাহলে যেই সংবিধানটার সম্মতি জনগণের কাছ থেকে নেওয়া হয় নাই, সেই সংবিধানটা আমার ওই ঘোষণাপত্রের সংবিধানটা কিভাবে হইল? যে একটা ফ্রি রিপাবলিকের কনস্টিটিউশন, যেটার জন্য কোনো ম্যান্ডেট নেওয়া হয়নি জনগণের কাছ থেকে। থার্ড, এত ভুলের পরেও আপনি এটার খতনা করতে পারতেন আর একবার। ৭৩-এর মার্চ মাসে প্রথম নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগ ইলেকশন ম্যান্ডেট নিতে পারত যে আমাদেরকে প্যারালালি আপনারা ভোট দেন, এইটা ম্যান্ডেট দেন যে আমাদের এই নতুন সংবিধানটা যেন জাতীয় সংবিধান আকারে গৃহীত হয়। সেই ম্যান্ডেটও আপনারা নেন নাই ৭৩-এর নির্বাচনে। তাহলে যেই সংবিধানটা মানে ইন ইটস ভেরি এসেন্স গাঠনিক প্রসেসের ভিতরে একটা ইনলেজিটিমেট ডকুমেন্ট, সেইটাকে আপনি আমাদের আজকে ৫৬ বছর পরেও থার্ড জেনারেশনের উপরে চাপিয়ে দিচ্ছেন দ্য অনলি বেসিস টু লেজিটিমাইজ এনি আপরাইজিং পোস্টহিউমাসলি। সেটা আপনি কিভাবে করেন? করতে পারেন না তো। এটা জেস্টেশনই একটা ইনলেজিটিমেট ডকুমেন্ট ৭২-এর, যেটা গাঠনিক প্রক্রিয়াটা সঠিক ছিল না, জনগণের সম্মতি নেওয়া হয়নি। স্বাধীন দেশে পৃথিবীতে কোথাও জনগণের ম্যান্ডেট ছাড়া কোথাও কোনোদিন কোনো সংবিধান হয় নাই। ইদা আপনি স্কটিশ মডেলে যেতে পারতেন। 2014-তে, 15, 16-তে স্কটিশ রেফারেন্ডামের আগে তারা টোটাল ডকুমেন্টেশন রেফারেন্ডামের আগেই জনগণের কাছে দিয়ে দিয়েছে। কই 70-এ, 69-এর গণ অভ্যুত্থান, কই আপনারা তো প্রস্তাবিত বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান নামে কোনো কিছু প্রস্তাব করেন নাই।
তাহলে 69-এর গণ অভ্যুত্থানে আমার ম্যান্ডেট পাইতাম, 70-এর নির্বাচনে আমি ওই সংবিধানে ম্যান্ডেট পাইতাম, 71-এর যুদ্ধে আমি ওইটার জন্য ম্যান্ডেট পাইতাম। সেটা আপনি করেন নাই। আপনি পোস্টও কিছু করেন নাই, প্রিভিয়াসলি কিছু করেন নাই, কিন্তু জনগণের উপরে চাপিয়ে দিচ্ছেন অ্যাজ ইফ দিস ইজ দ্য অনলি ডকুমেন্ট টু জাজ দ্য নেশন রাইট অর রং।